আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আমিও ভালো আছি। আমি আমার আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি রোমানা আক্তার, প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আমার আজকে তোমাদের সাথে যেই টপিকগুলো নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রেড সম্পর্কে। তো আমি তোমাদেরকে পড়াচ্ছিলাম ইন্ট্রোডাকশন টু বিজনেস এই কোর্সটির চ্যাপ্টার 10-এর আজকে আমার আলোচনার টপিক মূলত দেখো বোর্ডে লেখা আছে মার্কোসুর, অর্গানাইজেশন অফ দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ, ওপেক, এবং অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন ফর অ্যান্ড ডেভেলপমেন্ট অর্থাৎ ওইসিডি। এই তিনটি টপিক নিয়ে আমি আজকে তোমাদের সাথে আলোচনা করব। তো শুরুতেই যেটা করব সেটা হচ্ছে মার্কোসুর। মার্কোসুর হচ্ছে একটি আঞ্চলিক ইন্টিগ্রেশন মাত্রা, অর্থাৎ এটি মূলত প্রতিষ্ঠিত হয়েছিল অর্থনীতি এবং সামাজিক অগ্রগতি নিয়ে কাজ করার জন্য। এটি হচ্ছে যদি আমি সামাজিকের কথা বললাম, আসলে বিষয়টা এরকম যে এই মার্কোসুর প্রতিষ্ঠিতই হয়েছিল অর্থনৈতিক প্লাস রাজনৈতিক ব্লক হিসেবে। কীভাবে অর্থনৈতিক রাজনৈতিক ব্লক হিসেবে? এটি যখন প্রতিষ্ঠিত হয় তার ভিত্তিটি ছিল এরকম যে আর্জেন্টিনা এবং ব্রাজিল, তারা তাদের যে প্রতিদ্বন্দ্বী সম্পর্ক ছিল সেটা থেকে তাদের সম্পর্ক উন্নয়নের উদ্দেশ্যে মূলত তারা একটি সংগঠন করতে চাচ্ছিল। তো ওই সময়তে আরও তাদের সাথে আরও 3টি দেশ মিলে তারা মূলত এই মার্কোসুরটি প্রতিষ্ঠা করে। এটি মূলত যে স্প্যানিশ শাসিত অঞ্চল ছিল বলে এটাকে স্প্যানিশদের জন্য প্রারম্ভিক মার্কোসুরও বলা হয়ে থাকে। তো 5টি দেশ কী কী ছিল? সেটি ছিল অবশ্যই আর্জেন্টিনা, ব্রাজিল, উরুগুয়ে, প্যারাগুয়ে এবং ভেনেজুয়েলা। তো পরবর্তীতে এদের সাথে আরও 5টি দেশ সহযোগী হিসেবে মর্যাদা লাভ করে, যেমন চিলি, কলম্বিয়া, ইকুয়েডর, পেরু, বলিভিয়া। তো এই যে দেশগুলো নিয়ে আমরা আলোচনা করলাম যে তারা একটা নতুন সংগঠন করে একটা অর্থনৈতিক ব্লক গঠন করলো। এই ব্লকটির উদ্দেশ্য কী ছিল? এই ব্লকটির উদ্দেশ্য ছিল যে তারা মানে তাদের যে কার্যক্রম রয়েছে সেই কার্যক্রমের মাধ্যমে তারা এমন সাধারণ একটা অবস্থা সৃষ্টি করবে যার মাধ্যমে তাদের যে জাতীয়, এই দেশগুলোর যে জাতীয় অর্থনীতি রয়েছে সেই জাতীয় অর্থনীতির সাথে যাতে তারা আন্তর্জাতিক বাজারের যে একটা সম্পর্ক সেটাকে একত্রীকরণ করে তারা প্রত্যেকটি দেশের জন্য মানে বৈদেশিক যে বিনিয়োগের সুযোগ, বৈদেশিক যে বাণিজ্যের সুযোগ সেটাকে আরও বৃদ্ধি করা বা বৈদেশিক বাণিজ্যের সুযোগ সৃষ্টি করা, যাতে এই কাজটি করা যায়। মূলত এই কাজের জন্যই এই ব্লকটি গঠিত হয়েছিল। তো মার্কোসুর ব্লকটি তো গঠিত হয়েছিল যে উদ্দেশ্য সেটা বললাম। এখানে যে সহযোগী 5টি দেশ রয়েছে, এই 5টি দেশ কিন্তু আবার এদের সাথে সরাসরি মুক্ত বাণিজ্যে অংশগ্রহণ করতে পারবে, কিন্তু একটি বিষয়ে তারা কিন্তু ছাড় পাবে না বা সুবিধা পাবে না। সেটি হচ্ছে যে তাদের যে কাস্টম রিলেটেড যে সুবিধাগুলো রয়েছে সেগুলো কিন্তু ওই সহযোগী 5টি দেশ পাবে না। অর্থাৎ যে 5টি দেশ এই ব্লকটি গঠন করেছে, যেমন আর্জেন্টিনা, ব্রাজিল, উরুগুয়ে, প্যারাগুয়ে, বলিভিয়া, এদের বাইরে যে সহযোগী 5টি দেশ রয়েছে চিলি, বলিভিয়া, কম্বোডিয়া, ইকুয়েডর, পেরু, তো এই যে দেশগুলো রয়েছে এই দেশগুলো কিন্তু তাদের সাথে মুক্ত বাণিজ্য অংশগ্রহণ করতে পারবে, কিন্তু তারা তাদের যে এই 5টি দেশের যে কাস্টম রিলেটেড সুবিধাগুলো রয়েছে এই সুবিধাগুলো কিন্তু তারা পাবে না। তারপরেও তারা একটা অর্থনৈতিক মানে জোটের আন্ডারে একত্রিত হয়েছে। অবশ্যই এটি একটি ভালো দিক ছিল, সেই দিকটি কিন্তু শুরুর দিকে তারা বেশ সাফল্য পেয়েছিল। যেমন 1990 সালে দেখা গেছে যে এই দেশগুলোর যে প্রাথমিক যে জিডিপি ছিল তা কিন্তু প্রায় 10 গুণ বেড়ে গিয়েছিল। অর্থাৎ অর্থনীতির যে পরিমাণটা, যে অর্থনীতির চাকার গতিটা এত গতিশীল হয়েছিল যে ওই দেশগুলোর মধ্যে কিন্তু বাণিজ্যের পরিমাণ প্রায় 10 গুণ বেড়ে গিয়েছিল, যেটা এই দেশগুলোর অর্থনৈতিক এবং নাগরিকদের জীবনযাত্রার মানের উপর ব্যাপক প্রভাব ফেলেছিল। তো এই যে আমি বারবার বলছি যে মার্কোসুর একটি আঞ্চলিক ইন্টিগ্রেশন মাত্রা, এটি কিন্তু কাজ করছে মূলত এই অঞ্চলের যে বিভিন্ন অর্থনৈতিক সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলোর সমাধান করবে। এ লক্ষ্যে কিন্তু তারা বিভিন্ন ধরনের আন্তর্জাতিক জোটগুলোর সাথে একত্রিত হয়েছে। প্রায় 5টি মহাদেশের বিভিন্ন দেশের সাথে কিন্তু তাদের আন্তর্জাতিক সম্পর্ক রয়েছে, সেটা বাণিজ্যিক হতে পারে, সেটা রাজনৈতিক হতে পারে বা সহায়তার ক্ষেত্র হিসেবে। কিন্তু অনেকগুলো দেশের বিভিন্ন জোটের সাথে কিন্তু তারা অলরেডি চুক্তিবদ্ধ রয়েছে।
তারা কিন্তু ওই যে ইউরোপীয় ইউনিয়নের মতো নিজেদের মধ্যে একটা জোট গঠন করার চেষ্টা চালাচ্ছে, যাতে তারাও ইউরোপীয় ইউনিয়নরা যেমন অভিন্ন মুদ্রা, তারপরে তাদের যে অবাধ যাতায়াত, তাদের যে সেনজেন চুক্তির মাধ্যমে অর্থনীতিটাকে আরও শক্তিশালী করা, এই যে বিষয়গুলো, এগুলোকে ফলো করেই এই মার্কোসুর যে অন্তর্ভুক্ত যে দেশগুলো রয়েছে তারাও কিন্তু একটা অবাধ বাণিজ্যিক এলাকা সৃষ্টি করতে চাচ্ছে, যাতে তারাও এখানে পণ্য, সেবা, মুদ্রা, জনগণের অবাধ চলাচলকে গতিশীল করতে পারে। অর্থাৎ একটি মানে এটি কিন্তু শুরু থেকেই, এই মার্কোসুর কিন্তু শুরু থেকে একটি উন্মুক্ত আর গতিশীল একটি অর্থনৈতিক জোট, যে জোটটি মূলত গণতন্ত্র এবং অর্থনৈতিক উন্নয়নের উপর কাজ করছে। তারা চাচ্ছে যে তাদের যে জনগণের মানবসূচক উন্নয়নের যে মাত্রা রয়েছে, যে ইন্টিগ্রেশনটি রয়েছে, সেই ইন্টিগ্রেশনটিকে তারা আরও যাতে উন্নত করতে পারে। তাহলে আমরা কি বলতে পারি, মার্কোসুর হচ্ছে এই দক্ষিণ আমেরিকার 10টি দেশের সমন্বয়ে গঠিত একটি অর্থনৈতিক ও রাজনৈতিক ব্লক, যেটি এই দেশগুলোর, এই মার্কোসুরের অন্তর্ভুক্ত দেশগুলোর জনগণের জীবনযাত্রা মান উন্নয়নের লক্ষ্যে এবং অর্থনৈতিক বৃদ্ধি করার লক্ষ্যে তারা কাজ করে যাচ্ছে। এবং তাদের উদ্দেশ্য হচ্ছে কি, তাদের উদ্দেশ্য হচ্ছে যে এমন একটি সাধারণ অবস্থা সৃষ্টি করা, যার মাধ্যমে তারা তাদের জাতীয় যে অর্থনৈতিক বিষয়গুলো রয়েছে, জাতীয় যে অর্থনীতিটিকে রয়েছে, ব্যবসা বাণিজ্য রয়েছে, সেগুলোর সাথে আন্তর্জাতিক যে প্রতিযোগিতামূলক অর্থনীতি রয়েছে বা বাজার রয়েছে, সেই বাজারের সাথে বা সেই ব্যবসা বাণিজ্যের সাথে যাতে একত্রীকরণের মাধ্যমে তারা এই দেশগুলো, মানে এই মার্কোসুর অন্তর্ভুক্ত দেশগুলোর যাতে ব্যবসায় বাণিজ্যের মধ্যে ব্যাপক সুযোগ সৃষ্টি করতে পারে। তো এই ছিল আমার মার্কোসুর নিয়ে আলোচনা। আজকে আমি তোমাদেরকে অনেকটাই সংক্ষেপে পড়াচ্ছি। এর প্রধান কারণ হচ্ছে যে আমাদের যেহেতু মানে নেট থেকে আর বই থেকেই পড়াতে হচ্ছে, ভালো ভালো বইগুলো আমরা হাতের কাছে এই মুহূর্তে পাচ্ছি না, সেজন্য আসলে পড়াগুলো হয়তো খুব সংক্ষিপ্ত হয়ে যাচ্ছে। তবে অবশ্যই কলেজ যখন খুলবে আমরা সুযোগ সুবিধা মতো তোমাদেরকে প্রেজেন্টেশনের মাধ্যমে স্লাইড দেখিয়ে দেখিয়ে পড়াবো, তখন হয়তো তোমরা এই বিষয়গুলো নিয়ে আরো ভালোভাবে বুঝতে পারবে। তো এখন আমরা পড়ব অর্গানাইজেশন অফ দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ, ওপেক। ওপেক আমরা সবাই কম বেশি নাম শুনেছি, যে উপসাগরীয় যখন যুদ্ধ হলো, সেই যুদ্ধে কিন্তু তারা তেল অস্ত্র ব্যবহার করেছিল, এটা প্রায় অনেকেই জানি আমরা। তো এই যে তেল বিশ্বের অন্যতম একটা জ্বালানি, যেটি নবায়নযোগ্য না, অর্থাৎ একসময় কিন্তু ফুরিয়ে যাবে, কিন্তু এই তেল বা জ্বালানিটা সারা বিশ্বের যে অর্থনীতির চাকা, সেটাকে গতিশীল রাখার জন্য একটি অন্যতম উপাদান জ্বালানি। তো এই যে ওপেক নিয়ে কেন আমরা পড়ব, 1960 সালে 5টি দেশ, ইরান, ইরাক, কুয়েত, সৌদি আরব এবং ভেনেজুয়েলা মিলে এই তেল উৎপাদনকারী দেশগুলো বা তেল রপ্তানিকারক দেশগুলো মিলে মূলত এই ওপেকের সৃষ্টি করে, ওপেক নামক এই আন্তর্জাতিক সংস্থাটি সৃষ্টি করে। এবং এর সদর দপ্তর হচ্ছে অস্ট্রিয়ার ভিয়েনায় অবস্থিত। এই ওপেকভুক্ত দেশ হচ্ছে মূলত 14টি, কাতার এর থেকে বেরিয়ে গেছে, ইন্দোনেশিয়াও 2008 সালে বেরিয়ে গেছে। তো এই যে 14টি দেশ, তারা প্রায় বিশ্বের 44% তেলের উৎপাদন করে থাকে এবং 81.5% ভূখণ্ডের মালিক তারা, যে ভূখণ্ডে তেল রয়েছে। তার মানে দেখো যে সারা বিশ্বের তেলের মালিকানা যে দেশগুলোর হাতে, তাদের হাতে কিন্তু বেশ ভালো একটা পাওয়ার রয়েছে, কারণ তারাই কিন্তু জ্বালানিটাকে অনেকাংশে নির্ভর করতে পারে। মানে জ্বালানির যে জগৎটা বা সেক্টরটা, সেই সেক্টরটাকে কিন্তু তারা নিয়ন্ত্রণ করতে পারে, এবং এই লক্ষ্যে কিন্তু তারা এই ওপেক নামক সংস্থাটি গঠন করে। তো ওপেকের উদ্দেশ্য কি, ওপেক গঠনের উদ্দেশ্য কি? ওপেক গঠনের উদ্দেশ্য হচ্ছে যে ওপেক মানে পেট্রোলিয়াম জাতীয় যে পদার্থগুলো রয়েছে বা তেল, যেটা আমরা ভালোভাবেই বলতে পারি, সেই পেট্রোলিয়াম সম্পর্কিত যে বিষয়গুলো রয়েছে, সমস্যাগুলো রয়েছে, সেই সমস্যাগুলোর সমাধানকল্পে ঐক্য সাধন করে এবং নীতিগুলো একত্রিত করে তারা যাতে নিজেদের মধ্যে একটা ঐক্যতা নিয়ে আসে এবং ভোক্তাদের উদ্দেশ্যে তারা যাতে আরও ভালোভাবে তাদের দক্ষতার সাথে এবং পরিমিত ব্যয়ের সাথে তারা যাতে সেই পেট্রোলিয়ামটাকে, তেলটাকে
ভোক্তাদের নিকট পৌঁছে দিতে পারে সেটা নিশ্চিত করাটাই কিন্তু এই ওপেকের উদ্দেশ্য। তো ওপেক কিন্তু বিশ্ব অর্থনীতিতে বিরাট প্রভাব রাখে, যেটা আমি বারবার করে বলছি যে ওপেক এমন একটি সংস্থা যেটা রপ্তানিকারক মানে তেল রপ্তানিকারক দেশগুলো মিলে গঠিত হয়েছিল, এবং এটি যখন প্রয়োজন হয় তখন কিন্তু তারা দাম বাড়িয়ে দেয়, আবার যখন প্রয়োজন না থাকে তখন কিন্তু তারা দাম কমিয়ে দেয়। মানে দেখা গেল, খুব সহজ উদাহরণ দিই, যখন তেলের দাম হয়তো ব্যারেল প্রতি $100 বাড়ে, আমাদের যাতায়াত পথে আমরা দেখব গণপরিবহনগুলোতে কিন্তু তখন ভাড়ার পরিমাণও জনপ্রতি 2 থেকে 5 টাকা বেড়ে যায়। তার মানে সহজেই তোমরা বুঝতে পারছো যে এই তেল বা জ্বালানির কত বড় প্রভাব আমরা আমাদের নাগরিক জীবনগুলোতে ভোগ করে থাকি। তো সেজন্যই বলছি যে এই ওপেকটা কিন্তু সারা বিশ্বের জন্যই একটি গুরুত্বপূর্ণ সংস্থা। ওপেকটা হচ্ছে এমন একটি কার্টেল, মানে যেটাকে বিভিন্ন অর্থনীতিবিদগণ একটা টেক্সট বুক হিসেবে উদাহরণ দিয়েছে। কার্টেল কি? কার্টেল হচ্ছে একসাথে সমজাতীয় যে ব্যবসায় বা সমজাতীয় যে পণ্য বা সেবা উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো রয়েছে বা ব্যক্তিরা রয়েছে, তারা মিলে যখন একটি সংস্থা গঠন করে সেটাকে কার্টেল বলা হয়। তো ওপেক হচ্ছে এমন একটি কার্টেল যেটা একটি স্বয়ংসম্পূর্ণ কার্টেল, মানে এটাকে একবারে উদাহরণ দিয়ে বলা যায় যে এটি একটি টেক্সট বুক। মানে কার্টেলের যে নিয়ম, সবগুলো নিয়মে কিন্তু এই ওপেক পালন করে থাকে। তো যার কারণে তারা কিন্তু ওই যে বলছি, যখন প্রয়োজন হয় তারা হঠাৎ করে দাম বাড়িয়ে দেয়, আবার যখন প্রয়োজন নেই তখন তারা দাম কমিয়ে দেয়। তো এই যে প্রতিযোগিতা নেই, ধরো তেল উৎপাদনকারী যে দেশগুলো রয়েছে তাদের মধ্যে কিন্তু কোনো প্রতিযোগিতা নেই যে আমি এর সাথে সম্পর্ক ভালো, এর সাথে কমে বিক্রি করবো, ওর সাথে আমার সম্পর্ক খারাপ, ওর সাথে আমি বেশি দামে বিক্রি করব। এই জাতীয় কিন্তু প্রতিযোগিতা এখানে নেই। এখানে ওরা সিদ্ধান্ত নিয়ে এক রেটেই দাম বাড়ায়, আবার এক রেটেই দাম কমায় এই সংস্থাটি বা এই কার্টেলটি। তো এজন্যই ওপেকটি খুব শক্তিশালী একটি অর্থনৈতিক সংস্থা বলা যায়। তো এবার আমরা পড়ব অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন ফর অ্যান্ড ডেভেলপমেন্ট বা ওইসিডি। ওইসিডি একটি অর্থনৈতিক ও বিশ্ব বাণিজ্যকে উদ্দীপ্তকারী সংস্থা। এটি প্রতিষ্ঠিত হয়েছিল মূলত মানব উন্নয়ন সূচকের জন্য, অর্থাৎ মানুষের জীবনযাত্রা যাতে আরও সহজে আরও ভালোভাবে কাটে সেই জন্য প্রতিষ্ঠা করা হয়েছিল। মানব উন্নয়ন সূচককে তাদের স্ট্যান্ডার্ডে নিয়ে যাওয়ার জন্য এই প্রতিষ্ঠানটি বা এই অর্গানাইজেশনটি প্রতিষ্ঠিত হয়েছিল। এই সংস্থাটি প্রতিষ্ঠার পিছনে আসলে অনেকগুলো কারণ রয়েছে। যেমন এই সংস্থাটির যে প্রধান উদ্দেশ্য সেটি হচ্ছে কি, নীতির বিভিন্ন নীতির বিশ্লেষণ করা, সমস্যাগুলোর সমাধান খোঁজা, যে ভালো অনুশীলনগুলো ছিল সেগুলোকে শনাক্ত করা, এবং জাতীয় যে অর্থনীতি রয়েছে সেই অর্থনীতির সাথে বা জাতীয় নীতির সাথে আন্তর্জাতিক নীতিগুলোর সমন্বয় সাধন করা। দেখো, আমি যে কথাগুলো বললাম সে কথাগুলো কিন্তু বোঝার ব্যাপার, যে একটা সংগঠন সৃষ্টি হয়েছে যেখানে মানব উন্নয়ন সূচকটাকে আরও যাতে উন্নয়ন করা যায় সে লক্ষ্যে। তার মানে এটা একটা এমন সংস্থা যেটা সহযোগিতামূলক সংস্থা, যেটি উন্নয়নমূলক সংস্থা। এই সহযোগিতামূলক বা উন্নয়নমূলক সংস্থা 69 বছর ধরে অব্যাহতভাবে মানুষের ভালোর জন্য কাজ করে যাচ্ছে। দেখো, এটি হচ্ছে বিভিন্ন দেশের যে ঘুষ ও দুর্নীতি রয়েছে, তারপরে কর্পোরেট দায়িত্ব রয়েছে, কর, পরিবেশ, তারপরে আন্তর্জাতিক বিনিয়োগ ইত্যাদি নিয়ে কাজ করছে। মানে বিভিন্ন সেক্টর নিয়ে এটি কাজ করে। এছাড়া বিভিন্ন ধরনের ক্ষেত্র নিয়ে কিন্তু এরা পরিসংখ্যানগত তথ্য দেয়, যেমন অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, তারপরে পরিবেশগত, কর সংক্রান্ত ইত্যাদি নানা ধরনের তথ্য দেয়। এবং এই যে তথ্যগুলো সম্পর্কে, এটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে বৃহত্তম এবং বিশ্বস্ত উৎস। এই ওইসিডি থেকে যে তথ্যগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু মোর অর লেস অ্যাকুরেট হয়ে থাকে। তো এই যে ওইসিডি বলছি এগুলোর যে প্রধান অন্তর্ভুক্ত দেশগুলো রয়েছে যারা এটাকে সৃষ্টি করেছে, সেই সবগুলো দেশ কিন্তু মূলত উচ্চ আয়ের দেশ, এবং এদের মানব উন্নয়ন সূচকটাও কিন্তু বেশ উচ্চমানের। মূলত এরা উন্নয়নশীল মানে উন্নত দেশ হিসেবেই পরিগণিত হয়। তো এই যে উন্নত দেশগুলো তারা কিন্তু প্রায় বা এই ওইসিডিভুক্ত দেশগুলো কিন্তু বিশ্বের প্রায় 62.8% নামিক জিডিপি
ধারণ করে বা বহন করে। এছাড়া তাদের প্রায় 42.8% কিন্তু তাদের যে আমরা বলি না ক্রয় ক্ষমতা তত্ত্ব বা ক্রয় ক্ষমতা সমতা, এই ক্রয় ক্ষমতা সমতার দিকটি ধারণ করছে প্রায় 42.8%, যেটা প্রায় 49.9 ট্রিলিয়ন মার্কিন ডলার। ভিউজ মানে এই সারা বিশ্বের যত আয় হয় তার অধিকাংশ আয়টা কিন্তু এই OECD-ভুক্ত দেশগুলোর অর্থনীতি থেকেই পাওয়া হয়। মানে তারাই বেশি আয় করে থাকে। এই সারা বিশ্বের যে বৈশ্বিক জিডিপিটা হয় তার অধিকাংশ জিডিপিটা কিন্তু এই OECD-ভুক্ত দেশগুলোই অর্জন করে থাকে। তো এই OECD দেশগুলো সম্পর্কে তো আমরা জানলাম। এই OECD কিন্তু হচ্ছে জাতিসংঘের একটি পর্যবেক্ষক, মানে সলিড পর্যবেক্ষক দেশ। ওইসিডির যে সংগঠনটি যে কাজ করায়, যে স্কোপ, সেই কাজ করার স্কোপটাই হচ্ছে এরকম যে এরা হচ্ছে আঞ্চলিকভাবে কাজ করে থাকে। এরা আঞ্চলিকভাবে বিভিন্ন দেশের যে অর্থনৈতিক সমস্যা রয়েছে, নীতি নির্ধারণের যে সমস্যা রয়েছে, সেখানে কিন্তু তারা বিশ্লেষকদের কেন্দ্র কর্তৃক বিশ্লেষকদের যে বিশ্লেষিত মতামত রয়েছে সেগুলো দিয়ে তারা স্থানীয় যারা সিদ্ধান্ত গ্রহণকারী আছে তাদেরকে সহায়তা করে থাকে। তো এখন আমি পড়ব রিজিওনাল ইনিশিয়েটিভ অফ OECD। দেখো, রিজিওনাল ইনিশিয়েটিভকে আমি একটু আগেই বলছিলাম যে ওইসিডির তারা অঞ্চল ভিত্তিক কাজ করে থাকে, যে সারা বিশ্বের বিভিন্ন অঞ্চলগুলোতে মূলত তাদের সহযোগী প্রতিষ্ঠান রয়েছে, তারা কাজ করে থাকে। যেমন আমি যদি বলি ইউরেশিয়া, তারপরে হচ্ছে উত্তর আফ্রিকা, ল্যাটিন আমেরিকা, দক্ষিণ পূর্ব এশিয়া, দক্ষিণ পূর্ব ইউরোপ ইত্যাদি অঞ্চলগুলো নিয়ে কিন্তু তারা কাজ করে। এবং এই অঞ্চলগুলোতে কিন্তু তারা নাগরিকদের বিভিন্ন স্তরের নাগরিকদের মধ্যে তাদের যে কল্যাণ, তাদের যে জীবনযাত্রার মান উন্নয়নের জন্য, তাদের মানব সূচক উন্নয়নের জন্য যে বিভিন্ন ধরনের নীতি রয়েছে বা সংস্কারের প্রয়োজন রয়েছে, সেই সংস্কারের দিকে দেশগুলোকে ধাবিত করে, সহায়তা করে তাদেরকে, যে ভালো নীতি গ্রহণ করার মাধ্যমে যাতে তারা এই দেশগুলোর মানব সম্পদকে উন্নয়ন ঘটাতে পারে। এছাড়াও তাদের আরও কিছু বিষয় রয়েছে, যেমন তারা বিভিন্ন ধরনের মিটিংয়ে আমন্ত্রিত হয়ে বা বিভিন্ন ধরনের ফোরামে আমন্ত্রিত হয়ে সেই ফোরামগুলোতে গিয়ে এই নাগরিকদের যে জীবনমান উন্নয়নের জন্য কথা বলে থাকে। তারা বিভিন্ন ধরনের ক্লাব গঠন করে বা বিভিন্ন ধরনের কার্টেল করে দেয়, বা তারা বিভিন্ন ধরনের সংস্থা সাহায্য নেয়, যাতে এই যে স্বল্প উন্নত বা অনুন্নত দেশগুলো রয়েছে বা উন্নয়নশীল দেশগুলো রয়েছে, এই দেশগুলোতে যাতে জীবনমান উন্নয়ন করা হয়, অর্থনৈতিক অগ্রগতি যাতে ধাবিত হয় এবং বৈশ্বিক যে বাণিজ্য সেটা যাতে আরও উদ্দীপ্ত হয়, সে লক্ষ্যেই কিন্তু এই ওইসিডিটা কাজ করে। তো আমরা যদি একটা উদাহরণ দিই তাহলে বলতে পারি যে পশ্চিম আফ্রিকার যে বিভিন্ন ধরনের অর্থনৈতিক ক্লাবগুলো রয়েছে, সেই ক্লাবগুলো গঠনে কিন্তু এরা অনেক ভূমিকা রেখেছে, যার ফলে পশ্চিম আফ্রিকা এবং সাব সাহারা যে কান্ট্রিগুলো রয়েছে সেই কান্ট্রিগুলোর জনগণ কিন্তু প্রভূত সুবিধা পেয়েছে, যাতে তাদের জীবনমান কিছুটা হলেও উন্নত হয়। আচ্ছা, এবার আসি আমরা এই যে এতক্ষণ ধরে ওইসিডি বলছি, ওইসিডির একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে বা পটভূমি রয়েছে। ওইসিডিটা কিভাবে এসেছে? ওইসিডি দেখো, আমাদের দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগের সময়টা যদি আমরা দেখি, যে 1919 সালে যে ওয়ার্ল্ড ওয়ার হলো, বা পরবর্তীতে যে 1941 থেকে যে আবার ওয়ার্ল্ড ওয়ার শুরু হলো, বা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারটা শেষ হলো 47 সালে, 48 সালে এসে মানুষ তখন কি উপলব্ধি করলো, যে তারা আর যুদ্ধ চায় না, তারা এখন শান্তি চায়। তো এই লক্ষ্যে আসলে এই যুদ্ধ অবস্থা কাটিয়ে ওঠার জন্যই কিন্তু, যে যুদ্ধ তো আর এমনি হয় না, যুদ্ধ কিন্তু প্রচুর টাকা লাগে, প্রচুর মানুষ লাগে, প্রচুর অস্ত্র, গোলা বারুদ, খাদ্য পণ্য, মানে সব কিছুই তো লাগে। একটা মানুষের বেঁচে থাকার জন্য যা যা লাগে, যুদ্ধেও তো তাই লাগে, মৌলিক চাহিদাগুলো তো পূরণ করতে হয়, তাই না? তো এই বাবদ কিন্তু প্রত্যেকটা দেশের অর্থনীতির উপর দিয়ে, বিশেষ করে যারা যুদ্ধে অংশগ্রহণ করে সেই দেশগুলোর উপর দিয়ে কিন্তু বেশ চাপ যায়। তো এই যে চাপ কাটিয়ে উঠে জনগণকে আবার ভালো একটা জীবন যাপনের দিকে ফিরিয়ে আনার জন্য, এই যুদ্ধ অবস্থা থেকে নিজেদেরকে মুক্ত করার জন্য কিন্তু মানুষ কি চায়? শান্তি চায়, চায় তারা আরও অর্থনৈতিক উন্নয়ন, তাই না? এ লক্ষ্যেই আসলে 1948 সালে প্রথম ওইইসি, ইউরোপিয়ান সহযোগিতা সংস্থা গড়ে ওঠে, ইউরোপিয়ান অর্থনৈতিক সহযোগিতা সংস্থাটা গড়ে ওঠে।
তো ওই সময়টাতে ইউরোপীয় সহযোগিতা সংস্থা যেহেতু গড়ে ওঠে, তাদের দেখা দেখি আমেরিকাও কিন্তু তাদের কন্টিনেন্টের যে সমস্যা হয়েছে যুদ্ধের কারণে সেই সমস্যাগুলোকে দূর করার জন্য এবং কন্টিনেন্টটাকে পুনর্গঠন করার উদ্দেশ্যে আবার নতুন মাস্টার প্ল্যান গ্রহণ করে। তারা নিজেদের অর্থেই এই মাস্টার প্ল্যানটি গ্রহণ করে। তো একটা সময় দেখা যায় যে ইউরোপীয় ইউনিয়নের মানে ওইসি এর মাধ্যমে কিন্তু আস্তে আস্তে ইউরোপীয় ইউনিয়নের যে গঠন প্রক্রিয়া সেটা স্টার্ট হয় এবং একটা সময়কে কিন্তু ইউরোপীয় ইউনিয়ন গঠিত হয় এবং সেখানে একটি ফ্রি ট্রেড এরিয়া স্থাপিত হয়। এই যে স্থাপন হয়, এটা শুরুটা হয়েছিল কিন্তু সেই 48 সালে ওইসি এর মাধ্যমে। তো যেহেতু আমেরিকাও সে সময় তাদের কন্টিনেন্টটাকে পুনর্গঠনের উদ্দেশ্যে কাজ চালিয়ে যাচ্ছিল, তো এক পর্যায়ে এসে 1961 সালে তারা কি করে যে তা 1961 সালে আমেরিকা এবং কানাডা, যুক্তরাষ্ট্র এবং কানাডা এই দুটো দেশও কিন্তু এই ওইসিতে অন্তর্ভুক্ত হয় এবং ফলে এটার নাম চেঞ্জ হয়ে যায় ওইসিডি, যেটা বর্তমানে আমি তোমাদেরকে পড়াচ্ছি। তো এই যে ওইসিডিটা আসলে ওই সময় গঠিত হয় এবং এটা সদর দপ্তর ফ্রান্সের চেতেওদা মুজেতে অবস্থিত। তো এখানে প্রায় 36টি দেশ মিলে এই ওইসিডিটা গঠন করে এবং এই ওইসিডিটা যেহেতু উচ্চ আয়ের দেশগুলো মিলে গঠিত হয়েছে, তার যেখানে অলরেডি মানব সূচক যেগুলো মানব উন্নয়ন সূচকটা উচ্চ স্ট্যান্ডার্ডে রয়েছে, সেহেতু তারা বিভিন্ন যে স্বল্পোন্নত বা উন্নয়নশীল দেশগুলো রয়েছে সেই দেশগুলোতে তারা তাদের নীতি, তাদের বিশ্লেষণ, বিশেষজ্ঞদের মতামত দ্বারা কাজ করার আগ্রহ প্রকাশ করে এবং এই লক্ষ্যেই মূলত যে আমি আঞ্চলিক যে সহযোগিতার কথা বলছিলাম, যে অঞ্চলভিত্তিক যে ওইসিডির কার্যক্রম সেটা স্টার্ট করে এবং এজন্য কিন্তু এই যে আফ্রিকা, এশিয়া, ল্যাটিন আমেরিকা কিন্তু এই ওইসিডি এর যে ডেভেলপমেন্ট সেন্টার রয়েছে তার অন্তর্ভুক্ত হয় এবং এই তার অন্তর্ভুক্ত হওয়ার পরেই কিন্তু তারা এই অঞ্চলগুলোতে কাজ শুরু করে। তো এখন দেখো আমি তোমাদেরকে যেটা পড়াবো, ফাংশনস অফ ওইসিডি। ওইসিডি মূলত যেহেতু একটি অর্থনৈতিক অগ্রগতি প্লাস বিশ্ব বাণিজ্যকে উদ্দীপ্ত করার জন্য প্রতিষ্ঠিত হয়েছে এবং এটি যেহেতু মানব উন্নয়ন সুযোগ নিয়েই বেশি কাজ করে থাকে, তাই এটি বৈশ্বিক যে প্রবৃদ্ধি হয় বাণিজ্যের ক্ষেত্রে, মানে বৈশ্বিক বাণিজ্যের যে প্রবৃদ্ধি সেই সম্পর্কে কিন্তু তারা বিভিন্ন ধরনের অর্থনৈতিক প্রতিবেদন, পরিসংখ্যানগত প্রতিবেদন, বিশ্লেষণ, পূর্বাভাস ইত্যাদি প্রদান করে থাকে। এছাড়া যেটা আমি আগেও বলেছিলাম তোমাদেরকে, এরা বিভিন্ন দেশের ঘুষ, দুর্নীতি, কর্পোরেট দায়িত্ব, কর, তারপরে হচ্ছে পরিবেশ সংক্রান্ত বিভিন্ন ক্ষেত্র নিয়ে আলোচনা করে এবং এই সংক্রান্ত যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলোকে শনাক্ত করে সেগুলোর সমাধান খোঁজার কাজ করে এবং এক্ষেত্রে তারা যে নীতিগুলো গ্রহণ করে সেই নীতিগুলোকে তারা বিভিন্ন দেশে সুপারিশ হিসেবে প্রেরণ করে। এছাড়া বিভিন্ন দেশের যে স্বল্পোন্নত বা উন্নয়নশীল দেশগুলো রয়েছে তাদের যে সিদ্ধান্ত গ্রহণকারী নীতি নির্ধারকরা রয়েছে তাদেরকে বিশ্লেষণধর্মী বিশেষজ্ঞদের যে বিশ্লেষণধর্মী মতামত রয়েছে সেই মতামতের অনুসারে কিছু নীতি তাদের কাছে প্রদান করে তাদেরকে সহায়তা করে। ফলে মানে এই দেশগুলো কিন্তু সঠিক নীতি অনুযায়ী দেশকে পরিচালনা করার জন্য সাহায্য পেয়ে থাকে। এছাড়া আরও কিন্তু কিছু কাজ করে ওইসিডি কিন্তু বিভিন্ন দেশের সাথে সমঝোতা, সংলাপ, আলোচনা বা সমপর্যায়িক কাজ পরিচালনা করে, যার মাধ্যমে বিভিন্ন অঞ্চলগুলোর মধ্যে যে ধরো যুদ্ধাবস্থা বা অর্থনৈতিক যুদ্ধ বা বাণিজ্য যুদ্ধ যাই বলি না কেন, এইগুলো কিন্তু নিরসনের ক্ষেত্রেও এই ওইসিডি কাজকর্ম পরিচালনা করে থাকে। এছাড়া ওইসিডি যে কালো তালিকা বজায় রাখে। কালো তালিকা কি? কালো তালিকা হচ্ছে যে এরা অসহযোগিতামূলক ট্যাক্স নির্ধারণ করে যে দেশগুলোর উপর, তাদেরকে বলা হচ্ছে কালো তালিকাভুক্ত দেশ। তো এজন্য ওইসিডি এই কালো তালিকাভুক্তি বাতিলের জন্য কাজ করার, আসলে কালো তালিকাভুক্ত বাতিল করে না, কালো তালিকাভুক্ত যে অন্তর্ভুক্ত যে দেশগুলো রয়েছে যেখানে অসহযোগিতামূলক ট্যাক্স নির্ধারণ করা হচ্ছে যে দেশগুলোর বিশ্ব বাণিজ্যে প্রবেশের ক্ষেত্রে, সেই অসহযোগিতামূলক ট্যাক্স কমানোর জন্য তারা মূলত G20 দেশগুলোর সাথে অব্যাহত আলোচনা চালিয়ে যাচ্ছে যাতে এই ট্যাক্সটা কমানো যায়। এই ট্যাক্সটা কমালে দেখা যাবে যে অতিরিক্ত শুল্কের কারণে অনেক দেশ, উন্নয়নশীল দেশ বা স্বল্পোন্নত দেশ বৈশ্বিক বাজারে তাদের পণ্য প্রেরণ করতে পারছে না। ফলে বৈশ্বিক বাজারের সাথে জাতীয় অর্থনীতির যে একটা একত্রীকরণ, যে বিনিয়োগের সুযোগ সৃষ্টি করা, সেই সুযোগটা কিন্তু এই দেশগুলো পাচ্ছে না, যে কালো তালিকাভুক্ত যে দেশগুলো রয়েছে এই দেশগুলো কিন্তু পাচ্ছে না।
তো এই যদি এই ট্যাক্সটা কমানো যায় তাহলে কিন্তু এই কালো তালিকাভুক্ত দেশগুলো কিন্তু সেখান থেকে সুবিধা লাভ করবে এবং নিজেদের যে মানে দেশের জনগণ রয়েছে, যে নাগরিকরা রয়েছে, সকল স্তরের নাগরিকদের জীবনমান উন্নয়নে কিন্তু তারা কাজ করতে পারবে। তো একটা জিনিস তথ্য আমি তোমাদেরকে দেই, যদি বছরে এই অসহযোগিতামূলক কর বা শুল্ক বা টেরিফ আমরা যেটাই বলি, এটা যদি কমানো যায় তাহলে কিন্তু সারা বিশ্বে প্রায় 100 বিলিয়ন থেকে 240 বিলিয়ন ডলার পর্যন্ত এই খাত থেকে রক্ষা করা যাবে। তো এই ছিল আলোচনা। আগামী ক্লাস পর্যন্ত তোমরা প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো, স্বাভাবিক থাকো। তোমাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফিজ।